হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আগামী 30শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এসএসসি এমটিএস পরীক্ষা 2024। সেই জন্যই আমি 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি। আজকে আমি করাবো 78 নম্বর ক্লাস, যেটি 13ই সেপ্টেম্বর দ্বিতীয় শিফটে এসেছিল। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা করতে ভুলে গেছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে। তো চলো দেরি না করে শুরু করছি প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো, এটা কিন্তু একটা রিপিটেড প্রশ্ন। দ্য গড অফ স্মল থিং উপন্যাসটি কে লিখেছেন? গত সেটেও কিন্তু এই প্রশ্নটা তোমাদের চলে এসেছে। তো দ্য গড অফ স্মল থিং এই উপন্যাসটি লিখেছেন অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় এই উপন্যাসটার জন্য 1997 সালে বুকার পুরস্কার জিতেছিলেন। অরুন্ধতী রায়ের আরো কিছু উল্লেখযোগ্য উপন্যাস দ্য মিনিস্ট্রি অফ অটমোস্ট হ্যাপিনেস, দ্য অ্যালজেব্রা অফ ইনফিনিটি জাস্টিস, অ্যান অর্ডিনারি পারসন গাইড টু এম্পায়ার, দ্য গ্রেটার কমন গুড, আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম, ফিকশন, কাশ্মীর দ্য কেস ফর ফ্রিডম, ওয়াকিং উইথ দ্য কমরেডস। এই সমস্ত উপন্যাস। ক্রিকেট খেলায় একজন ব্যাটারের প্রতি 100 বলের গড় রানের পরিমাণকে কি হিসেবে বর্ণনা করা হয়? ক্রিকেট খেলায় একজন ব্যাটারের প্রতি 100 বলের গড় রানের পরিমাণকে বলা হয় স্ট্রাইক রেট। স্ট্রাইক রেট হিসাব করা হয় প্রতি 100 বল অনুযায়ী, ঠিক আছে? শতকরা হিসাবে কিন্তু স্ট্রাইক রেট বের করা হয়। কোন ব্যাটার যদি 50 বলে 60 রান করে, তাহলে তার স্ট্রাইক রেট বের করতে হবে কিভাবে? 60 গুণ 100/50, ঠিক আছে? এটা করলে কিন্তু তোমরা একজন ব্যাটারের স্ট্রাইক রেট বের করতে পারবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, ইউকি ভাম্বি এবং সাকেত মেনন ব্যাংকক ওপেন চ্যালেঞ্জার 2023 শিরোপা জিতেছে। তারা কোন খেলার সঙ্গে যুক্ত? তোমাদের বলতে চেয়েছে ইউকি ভাম্বি এবং সাকেত মেনন এরা কোন খেলার সঙ্গে যুক্ত। তো এরা দুজন কিন্তু টেনিস খেলোয়াড়, পেশাদার টেনিস খেলোয়াড় ইউকি ভাম্বি এবং সাকেত মেনন। দেবপ্রসাদ দাস, পঙ্কজ চরণ দাস এবং গঙ্গাধর প্রধান নিচের কোন নৃত্যের সাথে যুক্ত? তো দেবপ্রসাদ দাস, পঙ্কজ চরণ দাস এবং গঙ্গাধর প্রধান এরা কিন্তু ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত। এরা তিনজন কিন্তু ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত, তিনজন, ঠিক আছে? তো ওডিসি ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, কত্থক উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য। নিচের কোনটি ভারতীয় সংবিধানে তালিকাভুক্ত মৌলিক কর্তব্য নয়? ভারতীয় সংবিধানে মোট 11টি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করা রয়েছে, যেটি রয়েছে 51 এ অনুচ্ছেদ এবং 4 এ ভাগে। তো বলেছে সেই 11টি মৌলিক কর্তব্যের মধ্যে কোনটি পড়ে না? তো দেখো, প্রথম কি বলেছে? ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতা সমর্থন করা ও রক্ষা করা, এটা কিন্তু পড়ে, ঠিক আছে? গণতন্ত্র প্রচারের জন্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া, এটা কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না, ঠিক আছে? তো সঠিক উত্তর কি হবে? উত্তর হবে খ দাগের উত্তর। কি বলেছে? গণতন্ত্রের প্রচারের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড জড়িত হওয়া, এটা কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না, ঠিক আছে? মৌলিক কর্তব্য কি কি? আরেকটা কি? আমাদের সংস্কৃতি সমৃদ্ধ ঐতিহ্যকে মূল্যায়ন ও সংরক্ষণ করা,
এটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। পাবলিক সম্পত্তি রক্ষা করা এবং সহিংসতা পরিহার করা, এটাও কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন, 2022 সালে আদি শঙ্করাচার্যের 12 ফুট মূর্তি যা ভারতের প্রধানমন্ত্রী ড্যাশ জায়গায় উন্মোচন করেছিলেন। তো 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদি শঙ্করাচার্যের 12 ফুট মূর্তি কোথায় উন্মোচন করেছিলেন? তো উন্মোচন করেছিলেন কেদারনাথে। ঠিক আছে, কেদারনাথে এই আদি শঙ্করাচার্যের 12 ফুট মূর্তি উন্মোচন করেছিলেন। কোষ বিভাজনের সময় একটি নতুন কোষ প্রাচীর গঠনের পরে নিম্নলিখিতগুলি জমা হয়। কোষ বিভাজনের সময় একটি নতুন কোষ প্রাচীর গঠনের পরে নিম্নলিখিতগুলি জমা হয়। তা কি কোনটি জমা হয়? তো জমা হয় ফ্রাগমোপ্লাস্ট এটি জমা হয়। ঠিক আছে, কোষ বিভাজনের সময় একটি নতুন কোষ প্রাচীর গঠন করার পর এই ফ্রাগমোপ্লাস্ট জমা হয়। ভানুজি কত্থকের নিচের কোন ঘরানার সাথে যুক্ত? ভানুজি তিনি একজন কত্থক নৃত্যশিল্পী। ঠিক আছে, ভানুজি কিন্তু কত্থক শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত। কত্থকের কয়েকটি ঘরানা রয়েছে, কি কি? লখনৌ ঘরানা, জয়পুর ঘরানা, বেনারস ঘরানা এবং রায়গড় ঘরানা। তো এই ভানুজি কোন ঘরানার সঙ্গে যুক্ত? তো ভানুজি কিন্তু জয়পুর ঘরানার সঙ্গে যুক্ত। ভানুজি জয়পুর ঘরানার সঙ্গে যুক্ত। ঈশ্বরী প্রসাদ কোন ঘরানার সঙ্গে? লখনৌ ঘরানার সঙ্গে। জানকী প্রসাদ বেনারস ঘরানার সঙ্গে যুক্ত। নিচের কোনটি সরকারি বাজেটে মূলধন ব্যয়ের উদাহরণ? নিচের কোনটি সরকারি বাজেটে মূলধন ব্যয়ের উদাহরণ? তো সরকারি বাজেটে কিন্তু সামরিক সরঞ্জাম ক্রয় এটা কিন্তু বলা আছে। ঠিক আছে, তো সরকারি বাজেটে কিন্তু এই সামরিক সরঞ্জাম ক্রয় করা এটা কিন্তু সরকারি বাজেটে মূলধন ব্যয়ের উদাহরণ। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, ঠিক আছে, পুরুষ হকি বিশ্বকাপ 2023 ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে? এই প্রশ্নটা আজকে যে 78 নম্বর ক্লাস হচ্ছে, কম করে 10 থেকে 12টা শিফটে কিন্তু এই প্রশ্নটা তোমাদের চলে এসেছে। তো 2023 পুরুষ হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ভারতের উড়িষ্যা রাজ্যের। উড়িষ্যার দুটি স্টেডিয়ামে এই খেলাগুলো হয়েছিল, একটি কলিঙ্গ স্টেডিয়াম আর একটি বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম। পরবর্তী প্রশ্ন, সাইপ্রাসের মানচিত্রে নিচের কোন উপাদানটির একটি চিত্র দেখানো হয়েছে যেখান থেকে উপাদানটির নাম এসেছে? তো সঠিক উত্তর হবে কপার বা তামা। কপার বা তামা। অভিনব ভারত সোসাইটি সম্পর্কে নিম্নলিখিত সঠিক বিবৃতিগুলো বিবেচনা করো। অভিনব ভারত সোসাইটি প্রথম বিবৃতি বলেছে প্রতিষ্ঠানটি ছিল সশস্ত্র বিপ্লবের বিশ্বাসী সমাজতন্ত্রীদের একটি সম্প্রদায়। ঠিক আছে, আর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন জয়প্রকাশ নারায়ণ, এটা কিন্তু ভুল। ঠিক আছে, প্রতিষ্ঠানটি জয়প্রকাশ নারায়ণ এটা কিন্তু ভুল। মিত্রমেলা একটি বিপ্লবী গুপ্ত সমিতির নাম, যা পরবর্তীকালে 1904 সালে অভিনব ভারত রাখা হয়েছিল। এই বিবৃতি কিন্তু সঠিক। তো দেখলাম 1 এবং 3 এই বিবৃতি দুটি সঠিক। ঠিক আছে, 1 এবং 2 নম্বর বিবৃতি 1 এবং 3 নম্বর বিবৃতি সঠিক, 2 নম্বর বিবৃতিরা ভুল রয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার অভিযান বা PMGKRY, ঠিক আছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার অভিযান 2020 সালে ভারত সরকারের কোন মন্ত্রক চালু করেছিল? প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার অভিযান এটি ভারত সরকারের কোন মন্ত্রক চালু করেছিল? তো এটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামীণ বিকাশ মন্ত্রণালয় চালু করেছিল।
ঠিক আছে, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামীণ বিকাশ মন্ত্রণালয় দ্বারা চালু হয়েছিল। নিম্নলিখিত কে হিন্দি উপন্যাস রাগ দরবারি এর লেখক? হিন্দি উপন্যাস রাগ দরবারির লেখক কে? তো তিনি হলেন শ্রীলাল শুক্লা। শ্রীলাল শুক্লা এই রাগ দরবারি উপন্যাসটি লিখেছিলেন হিন্দিতে। ভারতীয় ইতিহাসে কে প্রথম মহিলা নৃত্যশিল্পী যিনি ভারতের সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত হয়েছেন? রাজ্যসভায় মোট 12 জন সদস্যকে কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। তো ভারতের ইতিহাসে প্রথম মহিলা নৃত্যশিল্পী কে ছিলেন যিনি ভারতের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভায় সদস্য মনোনীত হয়েছিলেন? তো তিনি হলেন রুক্মিণী দেবী অরুণ্ডালে। রুক্মিণী দেবী অরুণ্ডালে 1952 থেকে 1962 পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। আর রুক্মিণী দেবী একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। ব্যাংকিং ক্ষেত্রে ওভারড্রাফট শব্দের অর্থ কি? ব্যাংকিং ক্ষেত্রে ওভারড্রাফট শব্দের অর্থ কি? তো ওভারড্রাফট শব্দের অর্থ স্বল্প মেয়াদি টাকা দেওয়ার সুবিধা। স্বল্প মেয়াদি টাকা দেওয়ার সুবিধা, এটা হচ্ছে ব্যাংকিং ক্ষেত্রে ওভারড্রাফট শব্দের অর্থ। নিচের কোনটি পূর্বঘাট পর্বতের শৃঙ্গের উদাহরণ? নিচের কোনটি পূর্বঘাট শৃঙ্গের উদাহরণ? পূর্বঘাট পর্বতের, ঠিক আছে। তো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে মহেন্দ্রগিরি। পূর্বঘাট শৃঙ্গের উদাহরণ হচ্ছে মহেন্দ্রগিরি। পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। আনাইমুদি কেরালায় অবস্থিত। আনাইমুদি কেরালার সর্বোচ্চ শৃঙ্গ। ভারতীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া নিচের কোন বাদ্যযন্ত্র বাজাতেন? হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি একজন বাঁশি বাদক, ঠিক আছে, তিনি একজন বাঁশি বাদক। হরিপ্রসাদ চৌরাশিয়া একজন বাঁশি বাদক শিল্পী। নিচের কোনটি ভারতের মাটিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম বড় এবং চূড়ান্ত বিজয় ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম বড় জয় কোনটি ছিল? তো সঠিক উত্তর হবে পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সালে, 1757 সালের 23শে জুন। 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। 1757 সালের 23শে জুন কার মধ্যে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের সঙ্গে সিরাজউদ্দৌলার বাহিনী, ঠিক আছে, নবাব সিরাজউদ্দৌলার বাহিনীর সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করেছিল। আর এটাই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম এবং চূড়ান্ত বিজয়। নিচের কোন স্থানে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? নিচের কোন স্থানে ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? তো সেই জায়গাটির নাম মৌসিনরাম। মৌসিনরামে ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কেরালার সাক্ষরতার হার কত? তো কেরালার সাক্ষরতার হার প্রায় 94%। কেরালার সাক্ষরতার হার কিন্তু প্রায় 94%। কেরালা বাদে আর যে সমস্ত রাজ্যের সবচেয়ে বেশি সাক্ষরতার হার সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ 92.28%, মিজোরাম 91.58%, ত্রিপুরা 87.75%, গোয়ায় 87.47%। তো প্রথম 5টি রাজ্য যার সাক্ষরতার হার সব থেকে বেশি সেটা আলোচনা করলাম। আর সমগ্র ভারতের গড় সাক্ষরতার হার 74.04%। অপরদিকে যদি দেখি সাক্ষরতার হার সব থেকে কম 5টি রাজ্য: বিহার 61.8%, অরুণাচল প্রদেশ 65.3%, রাজস্থান 66.1%, ঝাড়খণ্ড 66.41%, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ডিজিটাল লোক আদালত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্লক চেইন দ্বারা চালিত 2022 সালের জুলাই মাসে জয়পুরে অনুষ্ঠিত 18তম অল ইন্ডিয়া লিগ্যাল সার্ভিসেস অথরিটিস সভাতে তৎকালীন জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান ড্যাশের দ্বারা চালিত হয়েছিল। তো চেয়ারম্যান কে ছিলেন? তো প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। জন্মাষ্টমী হলো একটি হিন্দু উৎসব যা হিন্দু মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেবতা কৃষ্ণের জন্মদিন উদযাপন করা হয়। তো জন্মাষ্টমী কোন মাসে পালন করা হয়? তো এটি ভাদ্র মাসে পালন করা হয়। 24 নম্বর কোশ্চেন, কোন সঙ্গীত পরিচালককে মোজার্ট অফ মাদ্রাজ বলা হয়? তো সঙ্গীত শিল্পী বা সঙ্গীত পরিচালক আর রহমানকে মোজার্ট অফ মাদ্রাজ বলা হয়। ভারতের উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কতদিন? তো ভারতের উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কিন্তু 5 বছর। উপরাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স লাগে 35 বছর, ঊর্ধ্বসীমা নেই। অনুচ্ছেদ 63-তে ভারতের উপরাষ্ট্রপতি থাকবে এটা বলা রয়েছে। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ বা ধারা 63-তে বলা রয়েছে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবে। ধারা 64-তে বলা রয়েছে উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলের চেয়ারম্যান হবেন। ধারা 65-তে বলা রয়েছে রাষ্ট্রপতির অফিসে শূন্যপদ বা রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির হিসেবে কাজ করতে বা কার্য সম্পাদন করতে পারবেন। ধারা 66-তে বলা রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন এবং ধারা 67-তে বলা রয়েছে উপরাষ্ট্রপতি পদের মেয়াদ। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এখনকার মতোই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। ধন্যবাদ।